তাহলে আমরা আজকে আলোচনা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা থেকে 176 ধারা পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে ফৌজদারি কার্যবিধি 154 ধারায় যেটা বলা আছে যে কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি যদি থানায় আসিয়া কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ দুইভাবে অর্থাৎ মৌখিকভাবে দিতে পারে অথবা লিখিতভাবে দিতে পারে। যদি কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি থানায় আসিয়া কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিতভাবে দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি এই সংবাদটি তাকে পড়িয়া শোনাবেন এবং নির্ধারিত বিপি ফর্ম নম্বর 27 বাংলাদেশ ফর্ম নম্বর 5356 যে রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং ওই ব্যক্তিদের কাছ থেকে স্বাক্ষর বা টিপসই নেবেন, পাশাপাশি নিজেও স্বাক্ষর করবেন। তাহলে আমরা যে কয়েকটা কথা বললাম যে এজাহার দিতে হলে একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হতে হবে, অপরাধটি কি হতে হবে, আমলযোগ্য হতে হবে, অপরাধটি হয় মৌখিকভাবে দিতে হবে নাহলে লিখিতভাবে দিতে হবে। এরপরে তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনার কাজ হচ্ছে এই অপরাধটি তিনি বিপি ফর্ম নম্বর 27 বাংলাদেশ ফর্ম নম্বর 5356 এই রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং তাদের পড়িয়া শোনাবেন, পাশাপাশি তাদের কাছ থেকে স্বাক্ষর বা টিপসই নেবেন আর কি করবেন, নিজে স্বাক্ষর করবেন। এটাই হচ্ছে আমাদের 154 ধারা। এর সাথে পিআরবি 243 বিধি। তাহলে 154 ধারা আমরা মূলত কি পেলাম যে কোনো ব্যক্তি যদি আসিয়া কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিতভাবে দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই সংবাদটি বিপি ফর্ম নম্বর 27 বাংলাদেশ ফর্ম নম্বর 5356 তে লিপিবদ্ধ করবেন এবং বাদী অর্থাৎ যে সংবাদ দিছে তাকে বিষয়টা পড়িয়া শোনাবেন, পাশাপাশি তাদের স্বাক্ষর বা টিপসই নেবেন এবং নিজে স্বাক্ষর করবেন। আর নিজে যদি না পারেন তাহলে তার অধীনস্থ কাউকে দিয়ে এই কাজগুলো করাবেন। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 154 পিআরবি 243 বিধি। আর এই এজাহার 243 বিধিতে তো ক ক গ গ উম চ ছ জ জ বর্গের জ পর্যন্ত আছে, যা আমরা পূর্বের ক্লাসগুলো আলোচনা করছি। আজকে আমি এত বিস্তারিত আলোচনা করব না। এইটুকুই হচ্ছে। এর আরেকটা নাম হচ্ছে এফআইআর, ইংলিশে বলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আর বাংলায় বলে প্রাথমিক তথ্য বিবরণী। আর বিপি ফর্ম নাম্বার আছে 200, বিপি ফর্ম নম্বর 27 আর নিয়ন্ত্রণ নং নম্বর আছে 243। এটাই ছিল আমাদের 154 ধারার আলোচনা, যা ফৌজদারি কার্যবিধি আইনে 154 ধারা এটা বলা আছে। 155 ধারা হচ্ছে আমলের অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া। তাহলে 155 ধারায় কি বলছে? আমলের অযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া। যদি কোনো আমলের অযোগ্য মামলার সংবাদ থানায় আসে তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার তার করণীয় হবে এই সংবাদটি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবে। তাহলে আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংবাদটি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে ওই সংবাদদাতাকে কি করতে হবে? নিকটবর্তী এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। পাশাপাশি আপনি যদি চান এই যে আপনি যে জেনারেল ডায়েরি করছেন তার একটা কপি তাকে দিয়ে দিতে হবে। এখন দুয়ে যেটা বলা আছে 155 ক্লোজ 1-এর কথা, 155 ক্লোজ 2-এ বলছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আমলের অযোগ্য মামলা তদন্ত কাজ পরিচালনা করা যাবে না। যদি বলবে যে কোন ধরনের ম্যাজিস্ট্রেটের অনুমোদিত আমলের মামলা তদন্ত করা যাবে না, কতি দিল প্রথম শ্রেণী, কতি দিল দ্বিতীয় শ্রেণীর, গতি দিল তৃতীয় শ্রেণী, গতি দিল ক খ, তাহলে উত্তর হবে ক খ। এরপরে তৃতীয়টি যেটা বলা আছে ক্লোজ
3-এ যে এই যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে আমলযোগ্য মামলা আমরা যেভাবে তদন্ত করি ঠিক একইভাবেই আমলের অযোগ্য মামলা তদন্ত কাজ পরিচালনা করতে হবে। তবে এখানে একটা শর্ত দিচ্ছে যে আমল অযোগ্য মামলা তদন্ত কাজ পরিচালনাকালে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না। তাহলে আপনি আমলযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া অনুসারে আমল অযোগ্য মামলা তদন্ত করতে পারবেন, কিন্তু কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। মোস্ট একটা ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউ এখানে, যে আমলে অযোগ্য অপরাধে মামলা তদন্তকালে কোনো ব্যক্তিকে কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? হ্যাঁ, না যাবে না, এটাই বলা আছে। এটাই ছিল আমাদের 155 ধারা নিয়ে আলোচনা। এরপরে আমরা 156 ধারায় যেটা দেখতে পাই যে আমলযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে আমলযোগ্য মামলা তদন্ত কাজ পরিচালনা করবেন। এখানে 3টা ক্লোজ 1, 2, 3 এই 3টা কোটেশন দেওয়া আছে। ক্লোজ 1-এ বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পান, তিনি এই ধরনের মামলা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীতই তদন্ত কাজ পরিচালনা করতে পারবেন। অর্থাৎ এক কথায় যেটা বলা যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই এই আমলযোগ্য মামলা তদন্ত কাজ পরিচালনা করা যাবে। এটা বলছে 56 ক্লোজ 1। 56 ক্লোজ 2-এ বলা আছে কোনো পুলিশ অফিসার তদন্তকালে তাকে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। তার মানে কি, যে পুলিশ অফিসারকে বলা যাবে না যে আপনি এই ধরনের মামলা তদন্ত করতে পারেন না, এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা বলা আছে 156 ক্লোজ 2-এ। অর্থাৎ যে অফিসার যে মামলা তদন্ত করতে গেছে তাকে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। আর 156 ক্লোজ 3-এ বলছে যে অত্র আইনের 190 ধারা যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আমলযোগ্য মামলা তদন্ত করতে পারেন, অথবা এই ধরনের ম্যাজিস্ট্রেট অনুমতি নিয়ে করতে পারেন, অথবা এই ধরনের ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় যে আমলযোগ্য মামলা তদন্ত করার জন্য, সেক্ষেত্রেও আপনি আমলযোগ্য মামলা তদন্ত করতে পারেন। এটা দুইটা কথা, একটা হচ্ছে অনুমতি তারা দিল বা আপনাকে জানালো যে লিখে দিল যে এই মামলা আপনি তদন্ত করেন, সেক্ষেত্রে আবার আপনি অনুমতি নিয়েও তদন্ত করতে পারবেন। এটা ছিল 156 ক্লোজ 3। এর সাথে পিআরবি আমরা 258 বিধি ব্যবহার করব। এরপরে 157 দ্বারা আমরা যেটা পড়াইছিলাম যে আমলযোগ্য মামলার সংবাদের ক্ষেত্রে যদি সন্দেহ সৃষ্টি হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত থেকে বিরত থাকতে পারে। এই কথা বলা আছে 157 ধারা। এখানে 157 ক্লোজ 1 ক্লোজ 2 দুইটা কথা আছে। তাই 157 ধারায় যে কোনো ব্যক্তি যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দেন, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি ওই সংবাদটি সন্দেহ পোষণ করেন তাহলে তিনি তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আর এই বিষয়টা তিনি সঙ্গে সঙ্গে তার এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। অর্থাৎ তিনি যে কেন বিরত থাকলেন সেই বিষয়টা কাকে জানাইতে হবে? এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। এরপরে যেটা বলা আছে, তিনি যদি মনে করেন তাহলে তিনি সরজমিনে নিজে যে তদন্ত করতে পারেন বা অপর কাউকে দিয়েও তদন্ত করাইতে পারেন সন্দেহের ক্ষেত্রে। এটা বলা আছে 157 ক্লোজ 1-এ, যে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি সন্দেহ সৃষ্টি হয় তাহলে এই সম্পর্কে তিনি এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন, নিজে যে তদন্ত করতে পারেন বা তার অধীনস্থ কাউকে দিয়ে তদন্ত করাইতে পারেন। 157 ক্লোজ 1-এ বলছে যে অপরাধটি যদি 1-এর কতি বলছে যে অপরাধটি যদি গুরুতর প্রকৃতির না হয়, অর্থাৎ যে অভিযোগটা আসছে সেটা গুরুতর প্রকৃতির না, অথবা কোনো ব্যক্তি বিশেষের উপর এই অভিযোগটা আনা হয়েছে,
সেক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কি করবেন, এই মামলা তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আবার একের ক্ষতি যেটা বলা আছে যে অপরাধটি তদন্ত করার মতো পর্যাপ্ত কারণ নেই, সেক্ষেত্রেও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। আর এই 157 ক্লোজ 2 বলছে যে এই যে কি কারণে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করা থেকে বিরত থাকলেন, সেই বিষয়টা যে ব্যক্তি এই অভিযোগটা প্রেরণ করছেন বা অভিযোগের সংবাদটা দিচ্ছেন সেই ব্যক্তিকে অবগত করতে হবে। অর্থাৎ আমরা বাদী বলে থাকি এখানে বা সংবাদদাতা বলে থাকি, তাকে অবগত করতে হবে যে এই কারণে আমি আপনার এই অভিযোগটা তদন্ত কাজ পরিচালনা করিনি। এর পাশাপাশি আমরা পিআরবির আবার 3টা কথা পড়ে আসছি, সেটাও একটু স্মরণ করে দিই যে কি কারণে তদন্ত থেকে বিরত থাকা যায়। যে এখানে বলছে যে অপরাধটি যদি সামান্য ক্ষতিকর হয়, অর্থাৎ যে অপরাধটা হয়েছে সেই অপরাধটা দণ্ডবিধি আইনের 95 ধারা, অর্থাৎ সামান্য ক্ষতি বলতে এখানে বোঝানো হয়েছে একটা ফুল ছিঁড়া, এটা কোনো বড় ধরনের অপরাধ না। বা হাত থেকে একটা গিলাস পড়ে গেল, এই গিলাসের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ দাখিল করলে সেটাও বড় ধরনের অপরাধ না। এই জন্যই তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। একে 2 যেটা বলছে যে বাদী যে অভিযোগ করছে সে যদি তদন্ত করতে অনাগ্রহ প্রকাশ করে, যে প্রথমে সে একটা অভিযোগ দাখিল করে গেল, পরে বললো যে স্যার আমরা আপোষ মীমাংসা হয়ে গেছি বা আমাদের ভিতর ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি একটা অভিযোগ দাখিল করেছি, এটা তদন্ত করা প্রয়োজনীয়, সেক্ষেত্রেও এই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত থেকে বিরত থাকতে পারেন। আর একটা 3 নম্বরে যেটা বলা আছে যে অপরাধটি যদি দেওয়ানি প্রকৃতির হয়, অর্থাৎ এটা দেওয়ানি মামলার যোগ্য অপরাধ, সেক্ষেত্রেও তিনি কি করবেন, এই তদন্ত করা থেকে বিরত থাকবেন। তাহলে আমরা 157 দ্বারা 5টা শব্দ পড়লাম। একটা হচ্ছে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই, তারপরে গুরুতর অপরাধী না, বাদী তদন্ত করতে অনাগ্রহ প্রকাশ করলে, সামান্য ক্ষতিকর বিষয় হলে, আর অপরাধটি দেওয়ানি প্রকৃতির হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করা থেকে বিরত থাকতে পারেন। এটা পিআরবি 257 আর ফৌজদারি কার্যবিধি 157 বিধিতে বলা আছে। 158 দ্বারা এখানে বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি কারণে তদন্ত করা থেকে 157 ধারা মোতাবেক বিরত রয়েছেন, সেই বিষয়টা তিনি লিখিত আকারে তার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের নিকট একটা রিপোর্ট পেশ করবেন। তাহলে 157 ধারায় যে অপরাধটা তদন্ত করা থেকে বিরত রয়েছেন সেই সম্পর্কে এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করে একটা রিপোর্ট এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন। এটা বলা আছে 158 ধারা। 159 ধারায় যেটা বলা আছে, এই রিপোর্টটা পাওয়ার পরে ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট তিনি কি করবেন, এই রিপোর্ট পাওয়ার পরে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, তিনি এই বিষয়টা অনুসন্ধান করতে পারেন বা অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করাইতে পারেন বা নিজে তদন্ত করতে পারেন বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়েও তদন্ত করতে পারেন। কোনটা, ওই যে 157 ধারা যে অভিযোগটা, যেটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত থেকে বিরত ছিলেন, সেই প্রেক্ষিতে তো একটা রিপোর্ট 158 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটকে দিল। ম্যাজিস্ট্রেট আবার 159 ধারা মোতাবেক কেন তদন্ত করা থেকে বিরত থাকলো, এই বিষয়টা তিনি পুনরায় আবার তদন্ত করার জন্য অন্য কোনো সংস্থা যেমন পিবিআই, সিআইডি, তারপরে র্যাব, অন্য কোনো সংস্থাকে দিতে পারেন। এবং এখানে আরেকটা কথা বলা আছে যে তিনি নিজেও তদন্ত করতে পারেন বা তেনার অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়েও তদন্ত কাজ পরিচালনা করতে পারেন। এটা ছিল 159 ধারা। 160 ধারা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা তার মামলা সম্পর্কে জানে
এইরূপ কোনো ব্যক্তি তার থানা এলাকায় অথবা তার থানার বাহিরে অর্থাৎ অন্য থানা এলাকায় যদি থাকে বা অন্য কোনো জেলায় যদি থাকে, ওই ব্যক্তিকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা তার সম্মুখে হাজির হওয়ার জন্য একটা লিখিত আদেশ দিতে পারে এবং এই আদেশ পাওয়ার পরে ওই ব্যক্তি হাজির হতে বাধ্য। তার মানে কি, যাকে আদেশ দিছে সে কিন্তু হাজির হইতে বাধ্য, অর্থাৎ বাধ্যবাধকতা করা হয়েছে এখানে যে পুলিশ অফিসার আপনাকে আপনার তার সম্মুখে হাজির হওয়ার জন্য নির্দেশ দিল বা লিখিত আদেশ দিল, আপনি আদেশ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারের সাথে দেখা করবেন বা তার সম্মুখে হাজির হবেন। এই কথাটাই কিন্তু 160 ধারায় বলা আছে। এখন কোন ধরনের ব্যক্তি হাজির হবেন? তার থানা এলাকার ব্যক্তি হইতে পারে বা তার ভিন্ন থানা এলাকার ব্যক্তি হইতে পারে, তার জেলার ব্যক্তি হইতে পারে অথবা তার ভিন্ন জেলার ইত্যাদিন ব্যক্তিও হইতে পারে। অর্থাৎ যে কোনো ব্যক্তিকে মামলা তদন্তের স্বার্থে, যেটা আমরা এক কথায় বুঝি, মামলা তদন্তকারী কর্মকর্তা তার সম্মুখে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন। ওই ব্যক্তি আদেশ পাওয়ার পরে এই মামলা তদন্তকারী কর্মকর্তার সম্মুখে এসে হাজির হবে। এটা বলা আছে আমাদের 160। 161টিতে আমরা দেখতে পাই যে এই যে 160 ধারা মোতাবেক যে ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিলেন, ওই ব্যক্তি এসে হাজির হলেন কার সামনে? তদন্তকারী কর্মকর্তার সম্মুখে এসে হাজির হলেন। হাজির হলে তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি লিপিবদ্ধ করবেন। 161 ক্লোজ 1 যে এই যে ব্যক্তিকে হাজির হওয়ার জন্য বলছিল 60 ধারায়, সেই ব্যক্তি হাজির হলো, তার জবানবন্দি রেকর্ড করবেন ওই তদন্তকারী কর্মকর্তা কত ধারায়? 161 ক্লোজ 1 ধারায়। 161 ক্লোজ 2 এই জবানবন্দি গ্রহণকালে তদন্তকারী কর্মকর্তা তাকে যে ধরনের প্রশ্ন করবে সে সেই ধরনের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তবে আমি যে বললাম যে তদন্তকারী কর্মকর্তা যে ধরনের প্রশ্ন করবে ওই ব্যক্তি সেই ধরনের প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কথা সঠিক। তবে এখানে একটা কথা বলা আছে যে তাকে এমন কোনো প্রশ্ন করা যাবে না যে সেই প্রশ্নের উত্তর দিলে সে কোনো ফৌজদারি মামলায় জড়ায় যেতে পারে বা তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যেতে পারে বা তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ দাখিল হইতে পারে বা তাকে সাজা প্রদান, মানে তার বিরুদ্ধে আদালতে শাস্তিও প্রদান করতে পারে। এরূপ কোনো প্রশ্ন তাকে করা যাবে না। তার মানে কি, যে ধরনের প্রশ্ন তাকে কোনো ফৌজদারি মামলা অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্ত বা অন্য কোনো শাস্তি প্রদান করে, এরূপ কোনো প্রশ্ন করা যাবে না। এটা বলছে 161 ক্লোজ 2 ধারায়। 161 ক্লোজ 3 আমরা দেখতে পাই যে এই যে মামলা তদন্তকারী কর্মকর্তা 2-3 জন সাক্ষী ডাকছেন এবং 2-3 জন ব্যক্তি তার সম্মুখে হাজির হয়েছেন, এই প্রত্যেক ব্যক্তির সাক্ষ্য তিনি আলাদা আলাদা পৃষ্ঠায় আলাদা আলাদাভাবে গ্রহণ করতে হবে। তার মানে কি, একজনের যেভাবে আমরা শ্রোতা রিপোর্ট করি এরকম না, এখানে সাক্ষী কি করতে হবে? আলাদা আলাদা পেপারে নিতে হবে এবং আলাদা আলাদাভাবে সাক্ষ্য গ্রহণ করতে হবে। এটা বলা আছে 161। এর সাথে আমরা পিআরবি 265 বিধি ব্যবহার করব। তাহলে 161 সাথে পিআরবি হবে 265 বিধি। 162 দ্বারা আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে এই যে 161 দ্বারা যে সাক্ষীদের আমরা জবানবন্দি তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করলো, কিন্তু এদের কাছ থেকে কোনো প্রকার স্বাক্ষর গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ যার কাছ থেকে জবানবন্দি নিচ্ছেন তার কাছ থেকে জবানবন্দি নিচে কোনো স্বাক্ষর নিতে পারবেন না। এটা বলে দিচ্ছে 162 ধারায়। তাহলে আপনি জবানবন্দি নিতে পারবেন কিন্তু কোনো স্বাক্ষর নিতে পারবেন না। এটা কত ধারায় বলা? 162 ধারায়। 163 ধারা 2টা কোটেশন আছে। একটা কোটেশন হচ্ছে যে
প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রদান করতে বাধ্য করা যাবে না। নিতে পারবেন না, এটা বলা আছে 163 ক্লোজ 1-এ। 163 ক্লোজ 2-এ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সাক্ষী স্বেচ্ছায় সাক্ষ্য দিতে চায় তাকে আবার আপনি প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দেখায় তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে পারবেন না। এটা বলছে 163 ক্লোজ 2। তার মানে কি, যে সাক্ষী দিতে চাচ্ছে না তাকে ভয় ভীতি দেয় সাক্ষ্য নিতে পারবেন না, আবার যে সাক্ষী দিতে চাচ্ছে তাকে ভয় ভীতি দেখায় সাক্ষ্য নেওয়া থেকে বিরত রাখতে পারবেন না। এটাই আছে মূল আলোচনায় দুইটা কথা 163 ধারায়। আবার একটু বলি যে আপনি যার কাছ থেকে সাক্ষ্য নিতে চাচ্ছেন তাকে ভয় ভীতি প্রলোভন দেখাইয়া আপনার মন মতো করে সাক্ষ্য নিবেন, এটা নেওয়া সম্ভব না। আবার যে ব্যক্তি সাক্ষ্য দিতে চাচ্ছে তাকে ভয় ভীতি প্রলোভন দেখিয়া তাকে সাক্ষ্য নেওয়া থেকে বিরত রাখলেন, এটাও করা যাবে না। এটা ছিল 100 কত ধারা? 163 ধারার আলোচনা। 164 দ্বারা আমরা যে আলোচনাটা দেখতে পাই সেখানে বলা আছে যে এই যে আসামি স্বীকারোক্তি গ্রহণ 164 মামলা তদন্তকারী কর্মকর্তার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। 161 আর 165, অর্থাৎ মামলা তদন্ত কাজে এই দুইটা কাজ তো আপনাকে বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ আপনি সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করতে হবে, পাশাপাশি আসামিরও জবানবন্দি রেকর্ড করতে হবে। এই যে আসামির জবানবন্দি রেকর্ড করা হয় 164 ধারা এখানে বলা আছে যে কে জবানবন্দি রেকর্ড করতে পারবেন তার ক্ষমতা। অর্থাৎ আসামির জবানবন্দি কে রেকর্ড করতে পারবেন তার ক্ষমতা কত ধারায় দেওয়া আছে? 164 ধারায়। এর সাথে পিআরবি 467 বিধি আমরা ব্যবহার করব। তাহলে 164 ধারায় কে কে এই আসামির জবানবন্দি রেকর্ড করতে পারেন? এখানে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন যিনি ম্যাজিস্ট্রেট আছেন তিনি কি করতে পারবেন? এই আসামির জবানবন্দি রেকর্ড করতে পারবেন। এই যে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হয়েছে জবানবন্দি রেকর্ড করার কত? 164 ক্লোজ 1-এ। কে কে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তারা কি করবেন? এই যে আসামির জবানবন্দি রেকর্ড করবেন কত ধারায়? 164 ক্লোজ 1 ধারায়। এখন 164 ক্লোজ 2-এ যেটা বলা আছে যে জবানবন্দি রেকর্ড কিভাবে করবেন, অর্থাৎ তার পদ্ধতি হচ্ছে এই অত্র আইনে 364 ধারার যে বিধান আছে সেই বিধান অনুসারে জবানবন্দি রেকর্ড করতে হবে। তার মানে কি, যে 164 ধারায় যে আসামির জবানবন্দি রেকর্ড করবেন সেটা কোন বিধান অনুসারে? এই অত্র আইনে 364 ধারার যে বিধান আছে সেই বিধান অনুসারে জবানবন্দি রেকর্ড করতে হবে। এটা বলছে 164 ক্লোজ 2। 164 ক্লোজ 3-এ আমরা দেখতে পাই যে এই যে জবানবন্দি রেকর্ড করার পূর্বে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তিনি এই আসামিকে কিছু কথা বলতে হবে, অর্থাৎ কিছু ডেমো দেখাইতে হবে। সেই কথাগুলো হচ্ছে যে আপনি স্বীকারোক্তি করতে বাধ্য নয়। আপনাকে কেউ প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে কি স্বীকারোক্তি নিচ্ছে? এই স্বীকারোক্তি দিলে কিন্তু আপনার বিরুদ্ধেই আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এই স্বীকারোক্তি দেওয়ার ফলে আপনার কিন্তু জেল হাজত হতে পারে। এই স্বীকারোক্তি কিন্তু আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হবে। এইভাবে তাকে বোঝাইতে হবে এবং এই কথাগুলো লেখে তাকে একটা ডেমো হিসেবে দেখাইতে হবে এবং পাশাপাশি এই কথাগুলো তাকে পড়িয়ে শোনায় তাকে দিয়ে স্বাক্ষর করতে হবে এবং ওই সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেও স্বাক্ষর করবে।
এটাই বলা ছিল 164 ক্লোজ 3-এ। তাহলে 164 ক্লোজ 1-এ পেলাম কে কে এই স্বীকারোক্তি নিতে পারে, আর এই স্বীকারোক্তি নিতে হলে 364 বিধান অনুসারে নিতে হবে। আর 3-এ পেলাম যে স্বীকারোক্তি নেওয়ার পূর্বে এই এই কথাগুলো তা আসামিকে বলতে হবে। এই ছিল আমাদের 164 ধারার আলোচনা। পিআরবি 467 বিধি এবং আরেকটা পিআরবি আমরা ব্যবহার করতে পারি 283 বিধি। আর এর সাথে আমরা সাক্ষ্য আইনের 24 থেকে 30 পর্যন্তকে ব্যবহার করতে পারব যদি আপনি চান। তবে অতিরিক্ত ধারা ব্যবহারটা না করাটাই আমি মনে করি উত্তম, কারণ এখন অতিরিক্ত ধারা পছন্দ করে না সবাই। কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখবেন। মূল যে ধারাটা শুধু সেটুক দিবেন, পাশাপাশি পিআরবিটা দিবেন, বেশি অতিরিক্ত ধারা ব্যবহার করার দরকার নেই। এরপরে আমাদের 165 ধারা হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশি, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন ফৌজদারি কার্যবিধি আইনের 165 ধারা 166 ধারা অনুসারে। তাহলে 165 ধারা হচ্ছে বিনা পরোয়ানায় কিভাবে তল্লাশি করবেন সেটা বলা আছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে দুইজন ব্যক্তি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি তিনি জানতে পারেন তার এখতিয়ারধীন এলাকার মধ্যে তার মামলা সংক্রান্ত কোনো দলিল বা বস্তু কোনো ব্যক্তির হেফাজতে আছে বা কোনো ব্যক্তির বাড়িতে আছে, তাহলে তিনি তা উদ্ধার করার জন্য নিজে যেতে পারেন বা তার অধীনস্থ কাউকে দিয়েও তল্লাশি করাইতে পারেন। এটা ছিল 165 ক্লোজে। এখানে আমি দুইটা কথা বলছি, কে পারবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মামলা তদন্তকারী কর্মকর্তা। কোন ক্ষেত্রে পারবেন? তার মামলা তদন্ত কাজে। কি উদ্ধার করতে পারবেন? কোনো দলিল, বস্তু বা আলামত। কোথার থেকে পারবেন? তার থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তির হেফাজতে থাকলে তল্লাশি পরোয়ানা ছাড়াই তিনি এটা কি করতে পারবেন? উদ্ধার করতে পারবেন। এটা বলা আছে 165 ক্লোজ 1। 165 ক্লোজ 2-এ আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে যে এই তদন্ত কাজ পরিচালনা তিনি নিজে করতে পারলে সবচেয়ে বেটার হবে। অর্থাৎ এই যে তল্লাশি কাজ পরিচালনাটা ওই তদন্তকারী কর্মকর্তা বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে করার জন্যই বলা হয়েছে। এটা বলা হয়েছে 165 ক্লোজ 2, অর্থাৎ নিজের তল্লাশি কাজ নিজেই করবেন। 165 ক্লোজ 3-এ বলছে যদি কোনো কারণে তিনি এই তদন্ত করা থেকে বিরত থাকেন, হয়তো অসুস্থ বা অন্য কোনো জায়গায় থাকেন, তার পক্ষে তদন্ত তল্লাশি কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তিনি তার অধীনস্থ কাউকে দিয়ে তল্লাশি কাজ পরিচালনা করবেন। এটা বলা আছে 165 ক্লোজ 3। অর্থাৎ নিজেকে করার জন্য বলছে যে নিজে করলে ভালো, সেটা বলছে 165 ক্লোজ 2। আর যদি নিজে অসুস্থ বা অন্য কোনো কারণে যদি তল্লাশি করতে না পারেন, সেক্ষেত্রে তার অধীনস্থ কাউকে দিয়েও তল্লাশি করাইতে পারেন 165 ক্লোজ 3। 165 ক্লোজ 4-ই আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে এই যে 165 ক্লোজ 1, 165 ক্লোজ 3-এ যে তল্লাশি কাজ পরিচালনা করবেন সেটা অবশ্যই অত্র আইনের 102 ও 103 ধারা বিধান অনুসারে করতে হবে। অর্থাৎ আবদ্ধ স্থানে তল্লাশি কিভাবে করবেন সেটা 102 ধারায় বলা আছে এবং 103 ধারায় বলা আছে যে সাক্ষীদের উপস্থিতিতেই তল্লাশি কাজ পরিচালনা করতে হবে। তাহলে 102 ও 3-এর বিধান অনুসারেই এই যে তল্লাশি কাজ পরিচালনা করবে। কত ধারায়? 165 ক্লোজ 4-ই বলা আছে। 165 ক্লোজ 5-এ যেটা বলা আছে যে এই তল্লাশি কাজ পরিচালনা করার পরে যে মালামাল পাওয়া যাবে তার একটা তালিকা তার সংশ্লিষ্ট এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে। এটাই ছিল আমাদের 165 ধারা। আর 165-তে যেহেতু তল্লাশি, সেহেতু আমরা পিআরবি 280 বিধি ব্যবহার করব। যে যেখানেই তল্লাশি সেখানেই পিআরবি 280, এটাই বলা আছে। আমি বারবার আপনাদের বলি যে যেখানেই তল্লাশি সেখানেই পিআরবি 280 বিধি।
166 ধারায় বলা আছে যে ভিন্ন থানা এলাকায় অর্থাৎ অন্য থানা এলাকায় কিভাবে বিনা পরোয়ানায় তল্লাশি করবেন সেটা বলা আছে। যদি মামলার তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারেন যে তার নষ্ট করে যে মামলার তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন যে তার মামলা সংক্রান্ত কোনো আলামত তার থানার বাইরে অন্য এখতিয়ারধীন থানা এলাকায় আছে, তাহলে তিনি ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এই মালামাল উদ্ধার করার জন্য একটা লিখিত আদেশ দিবেন। তার মানে কি, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার মালামাল তদন্ত কাজে কোনো মালামাল অন্য থানা এলাকায় আছে, তাহলে ওই মালামাল উদ্ধার করার জন্য তিনি কি করবেন, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটা লিখিত আদেশ দিবেন। আর এই লিখিত আদেশ পাওয়ার পরে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ফৌজদারি কার্যবিধি আইনের 165 যে বিধান সেই অনুসারে তিনি কি করবেন, এই মালামাল উদ্ধার করার ব্যবস্থা করবেন। এটা বলা আছে 166 ক্লোজ 1। 166 ক্লোজ 2 বলছে যে এই মামলা তদন্ত অর্থাৎ মামলার কাজ পরিচালনা কালে যদি কোনো আলামত উদ্ধার করে, অর্থাৎ ওই থানায় যে আমরা কি করলাম, একটা লিখিত আদেশ দিলাম মালামাল উদ্ধার করার জন্য, তখন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজে যেও তল্লাশি কাজ পরিচালনা করতে পারেন বা তার অধীনস্থ কাউকে দিয়ে তল্লাশি করাবেন, এবং যদি কোনো মালামাল উদ্ধার করতে পারেন তাহলে এই সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এই মালামাল প্রেরণ করবেন জব্দ তালিকা সহ। এটা বলা আছে 166 ক্লোজ 2। 166 ক্লোজ 3 বলা আছে যে এই কার্য পরিচালনা করতে যদি বিলম্ব হয় সেক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা সরাসরি গিয়ে ওই থানা এলাকায় যেয়ে তিনি কি করতে পারবেন, এই তল্লাশি কাজ পরিচালনা করবেন, এবং তল্লাশি কাজ পরিচালনা শেষ করার পরে তিনি ওই এখতিয়ারধীন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টা অবগত করবেন, এবং যেসব মালামাল পাইছেন তার একটা তালিকা তাদের নিকট প্রেরণ করবেন। এটা বলা আছে 165 ক্লোজ 4 আর 66 ক্লোজ 4। এই চারটা ক্লোজ 1, 2, 3, 4। তাহলে একটু মনে হয় এখানে আপনাদের একটু জড়তা রয়ে গেছে, আমি আবার একটু ক্লিয়ার করি। 166 ক্লোজ 1 বলছে যে ভিন্ন থানা এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তল্লাশি করাতে হলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটা লিখিত আদেশ দিতে হবে। তিনি 165 ধারা বিধান অনুসারে তার থানা এলাকায় তল্লাশি কাজ পরিচালনা করবেন। 2 বলছে যে তল্লাশি কাজ পরিচালনা কালে যদি কোনো আলামত উদ্ধার করে তাহলে ওই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিকোজিশন বা লিখিত আদেশ দিচ্ছেন তার বরাবর এই আলামত বা মালামাল প্রেরণ করবেন। 3 বলছে যে এই কাজ পরিচালনা করতে যদি বিলম্ব হয় তাহলে সংশ্লিষ্ট থানার অফিসার বা তদন্তকারী কর্মকর্তা তিনি এসে এই থানায় সরাসরি কি করবেন, তল্লাশি কাজ পরিচালনা করবেন। 4 বলছে যে তল্লাশি কাজ পরিচালনা শেষে তিনি কি করবেন, এই সংশ্লিষ্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তা বা এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানাবেন, পাশাপাশি একটা এই যে জব্দ তালিকার কপি প্রেরণ করবেন। এটা ছিল আমাদের 167 ধারা। আমাদের 166 ধারা। 167 ধারা যেটা রিমান্ড বলা হয় এটা পড়াইছিলাম, সেটা হচ্ছে যে এখানে 6টা কোটেশন পড়ানো হয়েছে। 167 8টা কোটেশন পড়ানো হয়েছে। 167 ধারার 8টা কোটেশন পড়ানো হয়েছে। সেখানে বলছে যে মামলার তদন্তকারী কর্মকর্তা কাল বিলম্ব না করিয়া, অর্থাৎ তিনি 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত কাজ সম্পূর্ণ করতে না পারে তখনকার পদ্ধতি, অর্থাৎ একটা মামলা 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। আর এই 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ না করতে পারলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা এই সম্পর্কে একটা লিখিত আদেশ দিবেন যে তার হেফাজতে যে আসামি আছে সেই আসামিকে তার সম্মুখে মানে তার থানা হাজতে নেওয়ার জন্য, যেটাকে আমরা রিমান্ড বলি,
এটা তাহলে 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ না করা গেলে কেস ডায়েরি সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মামলা তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আসামিকে আদালতে হাজির করবেন এবং রিমান্ডের জন্য আবেদন করবেন। এটা বলা আছে 167 ক্লোজ 1 167 ক্লোজ 2 বলছে যে এই রিমান্ড আদালত সর্বোচ্চ 15 দিন পর্যন্ত দিতে পারবেন। কতদিন দিতে পারবেন? সর্বোচ্চ 15 দিন পর্যন্ত দিতে পারবেন। এটা বলা আছে 167 ক্লোজ 2। 167 ক্লোজ 2 কিন্তু এখন বর্তমানে চেঞ্জ হয়েছে। এখানে কয়েকটা কথা নতুন সংযোজন হয়েছে যে এই যে আসামিকে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হলো, সেই ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট হতেও পারে, নাও হতে পারে। তাহলে তিনি আসামিকে নিজ হেফাজতে নেবেন এবং এই আসামিকে পুলিশ হেফাজতে তিনি কি করবেন? পুলিশ হেফাজতে সর্বোচ্চ 15 দিনই অধিক নয় তিনি তাকে দিবেন। আর তিনি যদি মনে করেন যে না আমার পক্ষে দেওয়াটা সম্ভব না, তাহলে তিনি তার এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এখানে আবার আরেকটা কথা বলা আছে যে সর্বোচ্চ 15 দিন মানে একবারে 15 দিন রিমান্ড দেওয়া যাবে না। এই ছিল 167 ক্লোজ 2 এর নতুন সংযোজন। 167(2) এর আবার শর্ট ইভেন্ট ক আছে। এই কতে আবার বলা আছে যে আসামিকে পুলিশ হেফাজতে দিবে সে আসামি থেকে আদালতে তাকে মেডিকেল পরীক্ষা করে তাকে দিবে। আর রিমান্ড শেষ হয়ে গেলে তাৎক্ষণিক পুলিশ অফিসার তাকে আদালতে হাজির করবে। আদালত আবার কি করবে যে ওই আসামিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কোনো শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা তিনি আবার পুনরায় আদালতে আসামিকে মেডিকেল পরীক্ষা করবেন। যদি শারীরিক নির্যাতন করে তাহলে যে অফিসারের নিকটে রিমান্ড দেওয়া আছে সেই অফিসারের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আছে 167(2) এর ক। 167(3) বলছে যে কি কারণে ম্যাজিস্ট্রেট এই আসামিকে রিমান্ডে দিলেন সেই বিষয়টা তিনি নথিতে লিপিবদ্ধ করবেন। সাধারণত আমরা যে জন্য আবেদন করে থাকি সেটা একটু বলি যে অর্থাৎ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য, আলামত উদ্ধার করার জন্য, আসামির সহযোগীকে গ্রেপ্তার করার জন্য, আসামি প্রকৃত দোষী না নির্দোষী সেটা যাচাই করার জন্য আমরা রিমান্ডের আবেদন করি। অর্থাৎ এই বিষয়গুলোই যে এই কারণে তাকে রিমান্ড দেওয়া হয়েছে এটা মূল নথিতে উপস্থাপন মানে লিখে রাখবে ম্যাজিস্ট্রেট। এটা বলা আছে 167 ক্লোজ 3। 167 ক্লোজ 4 বলছে যে ম্যাজিস্ট্রেট যাকে যে আসামিকে রিমান্ড দিল এই বিষয়টা তার ঊর্ধ্বতন যে আদালত বা যে ম্যাজিস্ট্রেট আছে তাকে অবগত করবে। এটা বলছে 167 ক্লোজ 4। 167 ক্লোজ 5 যেটা বলা আছে যে এই যে মামলার তদন্ত কাজ পরিচালনা 120 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। তার মানে আগে কি ছিল যে 167 ক্লোজ 5 যে মামলার তদন্ত কাজ কত দিনের মধ্যে শেষ করতে হবে? 120 দিনে। 167(5) আবার ক আছে যে এই 167 দিনের মধ্যে যদি তদন্ত কাজ সম্পূর্ণ না করতে পারে, অপরাধ যদি গুরুতর প্রকৃতির না হয়, তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ওই আসামিকে জামিন দিবেন। আর যদি গুরুতর প্রকৃতির হয় তাহলে জামিন দিবেন না। এটা বলা আছে 167(5) কতে। 167(6) বাদ, 167(7) বাদ, 167(8) বলছে যে অপরাধটি যদি চাঞ্চল্যকর অথবা জ্ঞান কেস হয় তাহলে অর্থাৎ দণ্ডবিধি আইনের 400-401 দ্বারা যদি অপরাধ হয় তাহলে 120 দিনের মধ্যে মামলার তদন্ত কাজ সম্পূর্ণ না করতে পারলেই আসামিকে জামিনে মুক্তি দিবেন না। এটা বলা আছে 167 ক্লোজ 8-এ। এরপর আমরা যেটা দেখতে পাই 168 দ্বারা সেটাই বলা আছে যে এই যে মামলা তদন্তকালের মামলার যে ফলাফল এই বিষয়টা তদন্তকারী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কি করবেন? অবগত করবেন বা জানাবেন, যেটাকে বলি আমরা এমই। এটা পিআরবি 274 বিধি। অর্থাৎ মামলার ফলাফল জানাইতে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে কত ধারায়? 168 ধারা।
169 দ্বারা যেটা আমরা বলি যে মামলা তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্তকালে কোনো আসামিকে গ্রেপ্তার করার পরে যদি তদন্ত পর্যালোচনা করে দেখতে পান যে এই আসামির বিরুদ্ধে কোনো পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণাদি নাই, তাহলে তিনি ওই আসামির নিকট হতে মুচলেকা নিয়ে বা জামানত নিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। এটা বলা আছে 169 ক্লোজ 169 দ্বারায়। আর এই যে জামিন দিল, মুচলেকা নিয়ে জামানত নিয়ে ছেড়ে দিল, এটা পিআরবি 317 বিধিতে বলা আছে। 170 দ্বারায় বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা যদি দেখেন যে কোনো আসামির বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য প্রমাণ আছে কিন্তু অপরাধটি জামিনযোগ্য। কথাটা বুঝেন যে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাইছে, সে যে অপরাধ করছে সেটা, কিন্তু অপরাধটা ছিল জামিনযোগ্য, সেক্ষেত্রে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ওই আসামির নিকট হইতে মুচলেকা জামানত সহ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য তার কাছে মুচলেকা বা জামানত নিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। এটা বলা আছে 170 ধারায়। আর এর সাথে পিআরবি 317 বিধি ব্যবহার করব। 171 দ্বারা আমরা যেটা পড়াইছি সেটা হচ্ছে যে সাক্ষীকে আদালতে হাজির করতে বাধ্য করা। তো এখানে বলছে যে কোনো সাক্ষীকে আদালতে পুলিশ অফিসারের সাথে যাইতে বাধ্য করা যাবে না। আবার বলছে যে সাক্ষী যদি স্বেচ্ছায় যেতে চায় তাকে এই যাবার পথে কোনো প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি করা যাবে না। সাক্ষীর কাছ থেকে কোনো জামানত গ্রহণ করা যাবে না। সাক্ষীর কাছ থেকে মুচলেকা নেওয়া যাবে। যদি সাক্ষী মুচলেকা দিতে অস্বীকার করে সেক্ষেত্রে ওই সাক্ষীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করবেন। আর বিনা পরোয়ানায় গ্রেপ্তার মানেই তো আমরা জানি পিআরবি 316 বিধি ব্যবহার করতে হবে। এই গ্রেপ্তারকৃত আসামি আদালত পাওয়ার পরে তিনি কি করবেন? আদালতের কাজ হচ্ছে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত এই সাক্ষীকে জেল হাজতে আটক রাখবেন। এটা বলা আছে 171 ক্লোজ 1। 171 ক্লোজ 2 যে মামলা শুনানিতে সাক্ষী যাতে উপস্থিত থাকে এই বিষয়টা পুলিশ অফিসারের উপরে বর্তাবে। অর্থাৎ এই সাক্ষী যাতে মামলা শুনানিকালে আদালতে হাজির থাকে সেই দায়ভার কার উপর? পুলিশ অফিসারের উপর। অর্থাৎ পুলিশ অফিসার শুনানিকালে এই সাক্ষীকে হাজির করতে বাধ্য। এটা বলা আছে 171 ক্লোজ 2। এরপরে আমরা পড়াইছিলাম 172 ধারা। 172 ধারা আমরা পড়াইছিলাম হচ্ছে কেস ডায়েরি। এখানে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা সংবাদ কখন তার কাছে পৌঁছলো, কখন তিনি তদন্ত শুরু করলেন, কখন তদন্ত শেষ করলেন, তদন্তকালে কোথায় পরিদর্শন করলেন, তদন্তকালে কি কি বিষয় দেখলেন, এই বিষয়গুলো লিপিবদ্ধ করবেন যে ডায়েরিতে, তাকে কেস ডায়েরি বলা হয়। এটা বলা হয়েছে 172 ক্লোজ 1। এর সাথে পিআরবি 263 বিধি ব্যবহার করা যাবে, পাশাপাশি 264 বিধি। এরপরে 172 ক্লোজ 2 বলছে যে কেস ডায়েরি আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে না, তবে আদালতে অনুসন্ধান ও বিচার কাজ পরিচালনার জন্য কেস ডায়েরি সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। এটা 172-2 যে কেস ডায়েরি কিন্তু সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে না। আরেকটু কথা বলা আছে যে এই কেস ডায়েরি আদালতে উপস্থাপন করার জন্য বিবাদী পক্ষের উকিল কোনো আবেদন করতে পারবেন না বা উপস্থাপন করতে বাধ্য নয়। যদি আবেদন করে তাহলে কেস ডায়েরি আদালতে উপস্থাপন করতে বাধ্য নয়। কোন ক্ষেত্রে? বিবাদী পক্ষ যদি দেখতে চায় সেক্ষেত্রে। এই ছিল 172 আলোচনা। এর পাশাপাশি আমরা 172 আরো অনেক আলোচনা করেছিলাম যে কেস ডায়েরি কে কে দেখতে পারবে, তারপর কেস ডায়েরি কাকে বলে, তারপর কেস ডায়েরি লেখার নিয়মাবলী, কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য। আমরা কেস ডায়েরি কাকে বলে? এক কথায় বলি যে মামলা তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত যে কার্য বিবরণী যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন, যার বিপি ফর্ম নাম্বার 38, তাকেই কেস ডায়েরি বলে।
কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে? কেস ডায়েরিতে উল্লেখ থাকে যে কখন সংবাদ পৌঁছালো, কোথায় তদন্ত, কবে তদন্ত শুরু করলো, কবে শেষ করলো, 3 হচ্ছে কোথায় কোথায় পরিদর্শন করলো, 4 হচ্ছে পরিদর্শনকালে কি কি পরিস্থিতির শিকার হলো, কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, আসামি রিমান্ড নেওয়া হয়েছে কিনা, কোনো সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে কিনা, শ্রোতার রিপোর্ট তৈরি করা হয়েছে কিনা, এই বিষয়গুলো উল্লেখ থাকবে। তারপরে কেস ডায়েরি কে কে দেখতে পারে এটা একটু আলোচনা করেছিলাম। কেস ডায়েরি দেখতে পারবেন হচ্ছে আপনার মামলা তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন অফিসার, রিডার এবং কোর্ট পুলিশ পরিদর্শক এবং সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেট বা তার পিএ এই কেস ডায়েরি দেখতে পারে। এরপরে পড়াইছিলাম কেস ডায়েরি লেখার নিয়মাবলী। কেস ডায়েরি লেখার নিয়মাবলী হচ্ছে বাম দিক থেকে লিখতে হবে, 2 কপি কেস ডায়েরি করতে হবে, চাঞ্চল্যকর মামলা হলে 3 কপি কেস ডায়েরি করতে হবে এবং কেস ডায়েরি ইংরেজি বাংলা যে কোনো ভাষায় লেখা যায়। প্রতিদিনই কেস ডায়েরি প্রতিদিনই লিখতে হবে, 2 দিনের কেস ডায়েরি একসাথে লেখা যাবে না। এইগুলো হচ্ছে কেস ডায়েরি লেখার নিয়মাবলী। আর সাক্ষ্যগত মূল্য সাক্ষ্য আইনি 159, 160, 161 দ্বারা যা বলা আছে সেটা আছে সাক্ষ্যগত মূল্য। এর সাথে পিআরবি 263, 264 আর কেস ডায়েরি কে কে দেখতে পারেন শুধু 68 বিধি ব্যবহার করবেন। এটা ছিল 172 দ্বারা আলোচনা। 173 দ্বারা নিয়ে আমরা একটু আলোচনা করি। 173 দ্বারা বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা কাল বিলম্ব না করিয়া দ্রুত তদন্ত কাজ সম্পূর্ণ করবে। আর এই তদন্ত কাজ সম্পূর্ণ করার পরে তিনি বিপি ফর্ম নাম্বার কত, বিপি ফর্ম নাম্বার 39 আর 42 হয় চার্জশিট দিবেন, না হলে ফাইনাল রিপোর্ট দিবেন। আর এখানে রিপোর্ট দাখিল করার সময় তিনি কি কি কাজগুলো করতে হবে? তিনি হচ্ছে প্রথমে কাজ হচ্ছে যে বাদীর নাম ঠিকানা উল্লেখ করতে হবে, মামলা নাম্বার, ধারা বিবরণী উল্লেখ করতে হবে, আসামির নাম ঠিকানা উল্লেখ করতে হবে, সাক্ষীদের নাম ঠিকানা উল্লেখ করতে হবে, অপরাধের বিবরণী উল্লেখ করতে হবে, আসামিকে জামিন দেওয়া হয়েছে কিনা, আসামির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে কিনা, জামানত নেওয়া হয়েছে কিনা, প্রত্যেকটি বিষয় উল্লেখ করে তার এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেট বরাবর একটা রিপোর্ট দাখিল করতে হবে। এটাই ছিল 173 ক্লোজ 1, 173 ক্লোজ 2 একের ক, এটা একের খ আমরা যেটা বলছে যে এই রিপোর্টের একটা কপি ওই যে বাদী বা যে সংবাদদাতা তাকে দিতে হবে, অর্থাৎ আপনি কি চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিলেন সেই বিষয়টা। 173 ক্লোজ 2 যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে আপনার এই যে আপনি যে রিপোর্ট দাখিল করলেন এজ তদন্ত কর্মকর্তা হিসেবে, মামলা কোর্ট পরিদর্শক এটা পর্যালোচনা করে দেখলো যে আপনি সঠিকভাবে সাক্ষ্য গ্রহণ করেন নাই বা আসামিদের গ্রেপ্তার করেন নাই, যে ত্রুটিগুলো আছে সেই বিষয়গুলো করে আপনাকে অধিকতর তদন্তের জন্য আবার প্রেরণ করবেন। এটা বলা আছে 173 ক্লোজ 2। 173 ক্লোজ 3 আছে যে আসামির কাছ থেকে মুচলেকা বা জামানত নিয়ে ছেড়ে দিতেন সেই বিষয়টা আদালত পর্যালোচনা করবে। 173 কতে আবার বলা আছে যে বাদী যদি নারাজি দেয় তাহলে মামলা অন্য কোনো সংস্থাকে দিয়ে আদালত তদন্ত করাইতে পারে। 173 3 খতি বলা আছে যে মামলা যদি ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে যদি মামলা সংক্রান্তে কোনো তথ্য পাওয়া যায় তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা এই মামলাকে পুনর্জীবিত করতে পারেন, পিআরবি 277 বিধি। আর 173 ক্লোজ 4 যেটা পড়ানো আছে সেটা হচ্ছে যে এই যে চার্জশিটের একটা কপি আসামি পক্ষ আদালত থেকে সংগ্রহ করবে। আর এই যে 173 মানে পিআরবি 272 ও 275 বিধি। এরপরে আমি আরেকটা ধারা, এই 173 আরো দুইটা বিষয় পড়াইছিলাম। চার্জশিট কাকে বলে, পুলিশ রিপোর্ট কয় প্রকার, পুলিশ রিপোর্ট 2 প্রকার, একটা আছে চার্জশিট, একটা আছে ফাইনাল রিপোর্ট। অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা বলে আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে যে রিপোর্ট দাখিল করেন তাকে চার্জশিট বলে। বিপি ফর্ম নম্বর হচ্ছে 39, পিআরবি 272। আর যদি আসামির বিরুদ্ধে যদি আনিত অভিযোগ প্রমাণিত না হয় তাহলে পুলিশ অফিসার কি করবে
যে রিপোর্ট দাখিল করবে তাকে ফাইনাল রিপোর্ট বলে। আর এই ফাইনাল রিপোর্ট হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 173 ধারা বলছে পিআরবির কত 275 বিধিতে বলা আছে ফাইনাল রিপোর্ট 5 প্রকার। একটা হচ্ছে সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল। এক হচ্ছে সত্য, 2 হচ্ছে মিথ্যা, 3 হচ্ছে তথ্যগত ভুল, 4 হচ্ছে আইনগত ভুল, 5 হচ্ছে অধর্তব্য। এই 5টা আছে প্রকারে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। এটা পিআরবি 275 বিধি। এরপরে পড়াইছিলাম আমি শ্রোতাল রিপোর্ট। আপনারা কি আসেন সবাই নাকি? কেউ একটু ইয়েস নো একটু জানান তো ভাই। আছেন? আমি বললাম যে আবার সব রোবটে গেলেন কিনা। তাহলে 173 পড়াইলাম। 174 দ্বারা হচ্ছে শ্রোতাল রিপোর্ট। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে 5টা কোটেশন দেওয়া আছে, 1 2 3 4। একে বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকার মধ্যে যদি তিনি জানতে পারেন কোথাও কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে, কতি হচ্ছে আত্মহত্যা করেছে, কতি হচ্ছে কোনো বন্য প্রাণী বা দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে, আর গতি বলা হয়েছে এমন পরিস্থিতিতে মারা গেছে যে পরিস্থিতিতে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করেছে। এইরূপ ব্যক্তিদের নিয়ে আদালতে যে মামলা হয় তাকে অপমৃত্যু মামলা বলে। আর এই সংক্রান্তে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে শ্রোতাল রিপোর্ট বলে। আর এই শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে। যেমন তার পা কি অবস্থায় ছিল, হাত কি অবস্থায় ছিল, চোখ কি অবস্থায় ছিল, দাঁত কি অবস্থায় ছিল, তারপর জিহ্বা কি অবস্থায় ছিল, মলদায় কি অবস্থায় ছিল, তারপর তার লিঙ্গ কি অবস্থায় ছিল, অর্থাৎ প্রত্যেকটা বিষয়, তার পুরানো কি ছিল, এই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে শ্রোতাল রিপোর্ট বলে। এটা হচ্ছে 174 ক্লোজ 1 পিআরবি 299 300 বিধি। এই অনুসারে শ্রোতাল রিপোর্ট তৈরি করা হয় বা অপমৃত্যু মামলা তৈরি করা মানে অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হয়, এটা বলা আছে। আর 174 ক্লোজ 2 যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার এই যে শ্রোতাল রিপোর্ট তৈরি করা কালে যে রিপোর্ট তৈরি করলো সেটাই প্রস্তুতকারী অফিসার অ্যাজ আ পুলিশ অফিসার হিসেবে আপনি স্বাক্ষর করবেন এবং উপস্থিত যারা থাকবে তাদের দিয়ে স্বাক্ষর করাইতে হবে। এটা হচ্ছে 174 ক্লোজ 2। 174 ক্লোজ 3 যেটা বলা আছে সেটা হচ্ছে যে এই যে শ্রোতাল রিপোর্ট তৈরি করার পর এই লাশকে আপনি ময়না তদন্তের জন্য সরকারি মেডিকেল হসপিটালে প্রেরণ করবেন যে অপরাধের সঠিক তথ্য নির্ণয় করার জন্য। আর যদি আপনি মনে করেন যে এই আসামি অর্থাৎ এই ব্যক্তি অর্থাৎ মৃত ব্যক্তি যে ময়না তদন্ত করা অনর্থক হয়ে পড়বে, আবহাওয়ার প্রতিকূল অবস্থা বা তার পরিবারে কেউ চাচ্ছে না, আপনারও কোনো সন্দেহ সৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ময়না তদন্ত ছাড়াই আপনি লাশকে সৎ কাজের ব্যবস্থা দিতে পারবেন। এটা বলা আছে 173 ক্লোজ 3। 174 ক্লোজ 3, 174 ক্লোজ 4 বাদ 174 ক্লোজ 5-এ আমরা যেটা পড়াইছি সেটা হচ্ছে যে জেলা ম্যাজিস্ট্রেট সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারেন। অর্থাৎ শ্রোতাল রিপোর্ট তৈরি করার ক্ষমতা দেওয়া আছে কত দ্বারা 174 ক্লোজ 5-এ। কাদের? জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে। এই ছিল আমাদের 174 দ্বারা আলোচনা। আর এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 299 বিধি, পাশাপাশি 300 বিধি। এরপরে 175 দ্বারা পড়াইছিলাম ফৌজদারি কার্যবিধি আইনে, সেটা হচ্ছে যে এই যে শ্রোতাল রিপোর্ট তৈরি করা কালে এই সম্পর্কে যে জানে, অর্থাৎ এই হত্যা বা আত্মহত্যা সম্পর্কে যদি কোনো ব্যক্তি অবগত থাকে, এইরূপ 2 বা ততোধিক ব্যক্তিকে পুলিশ অফিসার তার সম্মুখে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন, তারা হাজির হইতে বাধ্য। যেটা আমরা 160 পড়ে আইছি, 103-এ পড়ে আইছি, আজকে পড়লাম 175 দ্বারা, যে সাক্ষী হওয়ার জন্য বা অবগত আছে এরূপ ব্যক্তিকে পুলিশ অফিসার তার সম্মুখে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন, ওই ব্যক্তি হাজির হতে বাধ্য। এটা বলছে 175। 176 ধারা আমরা লাস্ট ধারাটা পড়াবো, যে এখানে ক্লোজ 1 ক্লোজ 2 আছে যে পুলিশ হেফাজতে কোনো আসামি মারা গেলে অথবা কোনো
বিদেশি নাগরিক মারা গেলে অথবা কোনো সরকারি চাকরিজীবী ব্যক্তি যদি মারা যায়, এইরূপ ব্যক্তি শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন কে? জেলা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটও কি করবেন? এইরূপ ব্যক্তিদের শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন। পাশাপাশি পুলিশ অফিসারও শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারেন। এই যে ম্যাজিস্ট্রেট শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন কত ধারায়? 176 ক্লোজ 1 এটা বলা আছে। আর 176 ক্লোজ 2 হচ্ছে কবরস্থান থেকে লাশ উত্তোলনের ক্ষমতা। অর্থাৎ কোনো লাশকে ইতিমধ্যে কবরে দেয়া হয়েছে, সেই লাশকে উত্তোলন করতে হলে আপনার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের সম্মুখে উত্তোলন করতে হবে, একজন সিভিল সার্জন অর্থাৎ সরকারি ডাক্তারের সম্মুখে উত্তোলন করতে হবে, পুলিশ অফিসারের সম্মুখে উত্তোলন করতে হবে। যে ব্যক্তি এই লাশ চেনে এরূপ ব্যক্তিকে হাজির করতে হবে এবং লাশের এখানে শ্রোতাল রিপোর্ট তৈরি করতে হবে এবং ওই লাশের ময়না তদন্তের জন্য একদিন মেডিকেল অফিসে অর্থাৎ সরকারি হাসপাতালে প্রেরণ করতে হবে এবং রিপোর্ট আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এটা বলা আছে 176 ক্লোজ 2 যে কবরস্থান থেকে লাশ উত্তোলন করা। তাহলে 176 ক্লোজ 1 হচ্ছে পুলিশ অর্থাৎ ম্যাজিস্ট্রেট শ্রোতাল রিপোর্ট করতে পারে, এর সাথে পিআরবি 302 বিধি। আর কবরস্থান থেকে লাশ উত্তোলন করে তার শ্রোতাল রিপোর্ট করবেন, এই হচ্ছে পিআরবি 303 বিধি। এই ছিল হচ্ছে আজকে আমাদের পড়া ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা থেকে 176 ধারা পর্যন্ত আলোচনা। ঠিক আছে।